আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রমজানের স্পেশাল 5টা ভিন্ন স্বাদের স্ন্যাক্স রেসিপি একই ভিডিওতে শেয়ার করব। আর প্রত্যেকটা রেসিপি কিন্তু খেতে দারুণ টেস্ট হয়, ভীষণ মরমরা টাইপের হয়। এটা বিট দিয়ে বানানো প্রথম একটা স্ন্যাক্স রেসিপি, যেটা তৈরি করার পর খেতে দারুণ টেস্ট হয়েছিল। আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু আপনাকে একই রকম খেতে লাগবে। প্রত্যেকটা রেসিপি খুবই ভালো হয়েছিল, যে কোনো একটা বানিয়ে নিতে পারেন, আর চাইলে বাকিগুলো স্কিপও করতে পারেন। তো এখানে আমি প্রথম রেসিপির জন্য 3টে গাজর নিয়েছি। 3টে গাজরের মধ্যে ছোটোটা আমি রেখে দেবো, আর বাকি 2টো গাজরের খোসা ছাড়িয়ে নিচ্ছি। চাইলে খোসাটা একটু মোটা করে কেটেও নিতে পারেন। আমি এইভাবে ছুরির সাহায্যে যেরকম নতুন আলু ছাড়াই সেইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তারপর ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর গাজরগুলোকে একটা হ্যান্ড গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। আর যদি বাড়িতে হ্যান্ড গ্রেটার না থাকে, সেক্ষেত্রে বটি কিংবা ছুরির সাহায্যে খুব মিহি করে একদম সরু সরু করে কেটে নিতে হবে। তো আমি গাজরগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর হ্যান্ড গ্রেটারের সাহায্যে মিহি করে গ্রেট করে নিয়েছি। এরপর কড়া বসিয়েছি গ্যাসের উপরে। গরম কড়াতে একটা বড় চা চামচের 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর হাফ চামচ দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে 30 সেকেন্ডের মতো। একটু ভেজে নেওয়ার পর এতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু পাতলা করে কেটে দিয়েছি। এরপর পাঁচফোড়নের সাথে পেঁয়াজটা খুব ভালোভাবে মিশিয়ে নেব, তা না হলে কিন্তু পাঁচফোড়নটা অনেক বেশি ভাজা ভাজা হয়ে যাবে। তো তারপর আমি 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে দিতে হবে। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে, তখন এতে দিয়ে দেবো হাফ চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পর এটাকেও একটু ভেজে নিতে হবে, কারণ আদা রসুনে একটা কাঁচা গন্ধ থাকে, সেটা দূর করার জন্য এটাও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। হালকা একটু ভাজা ভাজা হয়ে এলে এতে গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দেব। আর গাজরটা দেওয়ার পর স্বাদ বুঝে নুন দিতে হবে। তো আমি এখানে হাফ চামচের মতো নুন দেব। নুনটা দেওয়ার পর গাজরটা কিন্তু অনেকটাই কমে আসবে, তার জন্য নুনটা আগে থাকতে একটু কম করেই দিতে হবে। তো হাফ চামচ নুন দিয়ে দিলাম। হাফ চামচ দেবো ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচের মতো ভাজা ধনে গুঁড়ো। কাঁচা দিলেও হবে, আমি এখানে ভাজাটা ব্যবহার করেছি। হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু আবারও মিশিয়ে নেব। আর গ্যাসের হিটটা কিন্তু এখন লো টু মিডিয়ামে আছে। গ্যাসের হিট লো টু মিডিয়ামে রেখেই সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো হাফ চামচের মতো চাট মশলা, আর দেবো 1 চামচের মতো টমেটো সস। এটাও মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি একটা আলুকে আগে থাকতে সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা এর মধ্যে গ্রেট করে দিয়ে দেব। আর যেহেতু এখানে গাজরটা গ্রেট করা আছে, তার জন্য কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগেনি, অনেকটাই নরম হয়ে এসছে। এবার আলুটা আমি এখানে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আলুটা ম্যাশ করে দিতে পারেন। আর আলুটা গ্রেট করে দিলে কি হয়, আলুর মধ্যে কোনো রকম দলাভাব থাকে না, তার জন্য বাইন্ডিংয়ের কাজটাও খুব সুবিধা হয়। তো আলুটা গ্রেট করে দেওয়ার পর এর স্বাদটা বাড়াবার জন্য এখানে আমি 2 চামচের মতো ধনেপাতা কুচিও দিয়ে দেব। যদি হাতের কাছে ধনেপাতা কুচি থাকে দেবেন, তা না হলে না দিলেও হবে। ধনেপাতা কুচিটা দেওয়ার পর আবারও সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে এসে কিন্তু নুনটা চেক করে নিতে পারেন, কারণ আলুটা দেওয়ার পর নুনের পরিমাণটা কম লাগতে পারে। নুনটা চেক করে নেওয়ার পর যদি মনে হয় কম হয়েছে, এখন নুনটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে পারেন। তো পুরটা আমার রেডি হয়ে গেছে। এরপর একটা পাত্রে নামিয়ে নেব, আর হালকা একটু ঠান্ডা হতে দেব। এটা ততক্ষণ ঠান্ডা হতে থাক। তার মধ্যে আমি একটা খুব সহজে গ্রিন চাটনি বানিয়ে নেব এই স্ন্যাক্সটা খাওয়ার জন্য। একটা মিক্সিতে হাফ কাপের মতো এখানে ধনেপাতা কুচি দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 4টের মতো রসুনের কোয়া দিলাম, হাফ ইঞ্চির মতো আদার টুকরো দিয়েছি, আর 1 চামচের মতো দিয়ে দিলাম পাকা তেঁতুল, আর অল্প একটু বিট নুন দেব, সামান্য একটু রেগুলার নুন দেব, আর 1 চামচ দিয়ে দেব চিনি, 2 চামচের মতো পানি দেব, আর 2 চামচের মতো দিয়ে দেব টক দই। সব কিছু একটা পেস্ট বানিয়ে নিতে হবে, আর পেস্টটা খুব মিহি করে করতে হবে। তো পেস্টটা বানিয়ে নেওয়ার পর কিন্তু আমার গ্রিন চাটনি রেডি হয়ে যাবে। তো গ্রিন চাটনিটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর এই চাটনিটা আপনি চাইলে যে কোনো স্ন্যাক্সের সঙ্গেও খেতে পারেন, আবার চাইলে কিন্তু এটা ফ্রিজে 1 সপ্তাহের জন্য সংরক্ষণ করে রেখেও খেতে পারেন। এটা ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে। তো এদিকে আমার পুরটাও ঠান্ডা হয়ে গেছে। আমি গোল গোল ছোট ছোট বলের মতো শেপ দিয়ে নিচ্ছি। চাইলে একটু লম্বা করে শেপ দিয়ে নিতে পারেন, আবার চাইলে চ্যাপ্টা চ্যাপ্টা টিকিয়ার মতো শেপও তৈরি করে নিতে পারেন। আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। সবগুলো গোল গোল করে নেওয়ার পর হাতটা একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর একটা বাটি নিয়ে নেব, তাতে দেব 2 চামচের মতো ময়দা,
আর দিয়ে দেবো 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে শুধু ময়দা দিয়েও করতে পারেন। সামান্য একটু বিট নুন দেব। নুনটা দেওয়ার পর সব কিছু শুকনো অবস্থায় মিশিয়ে নেব। তারপর অল্প একটু পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো নুনটা দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এরপর 3 চামচের মতো পানি অ্যাড করে একটা পাতলা ব্যাটার তৈরি করব। তবে ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘন হবে না। তো ব্যাটারটা খুব ভালোভাবে গুলে নিচ্ছি যাতে ব্যাটারের মধ্যে কোনো রকম দলাভাব বা শুকনো ময়দা না থাকে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দেব। আর এখানে আমি ব্রেড গামের জায়গায় 5টা টোস্ট বিস্কুটকে আগে থাকতে ভেঙে নিয়েছি, ভেঙে এইভাবে গুঁড়িয়ে নিয়েছি। এটা আমি ব্রেড গাম হিসাবে ব্যবহার করছি, আপনারা চাইলে কেনা ব্রেড গাম দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। তো এবার কোট করে নেওয়ার পালা। একটা করে স্ন্যাক্স বল নেব আর এই ব্যাটারের মধ্যে ডোবাবো। খুব ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে চারিদিকটা ব্যাটারটা লাগিয়ে নিতে হবে। খুব ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর এই স্ন্যাক্স বলটা আবারও ওই ব্রেড গামের উপর দেব। ব্রেড গামে দিয়ে একটু গড়িয়ে নিতে হবে। ব্রেড গামের উপরে খুব ভালোভাবে চেপে চেপে কোটটা করে নিতে হবে। এখানে আমি ডবল কোট করছি, আপনারা চাইলে সিঙ্গেল কোট করেও এই স্ন্যাক্সগুলো ভেজে নিতে পারেন। আবার চাইলে এইভাবে রেডি করে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করেও রাখতে পারেন। নিজেদের প্রয়োজনের মতো খাবার আগে গরম তেলে ভেজে নিলেই হবে। তো আমার প্রথম বলটা কিন্তু মোটামুটি কোট করা হয়ে এসছে। এটা হয়ে যাওয়ার পর আমি দ্বিতীয় যেটা আছে সেটাও ঠিক একই রকমভাবে ডবল কোট করে নেব। তো সবগুলো বল কিন্তু একটু চেপে চেপে কোটটা করে নিতে হবে যাতে এই ব্রেড গামগুলো খুলে না আসে বা তেলের মধ্যে খুব বেশি মিশে না যায়। তো হাতে করে এইরকম চেপে চেপে আমি প্রথমটা রেডি করে নিলাম। সবগুলো একটা একটা করে রেডি করে নিচ্ছি। রেডি করার পর আমি এগুলোকে ভাজতে নিয়ে যাব। তো আমার সবগুলোই কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। গ্যাসের উপর আমি কড়াতে তেল বসিয়েছি। তেলটা মাঝারি গরম হলে একটা একটা করে বল এর মধ্যে দিয়ে দেবো। আর মাঝারি গরম হলেই দিতে হবে, খুব হাই হিটে দিলে হবে না, তাহলে উপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। স্ন্যাক্স বলগুলো দেওয়ার পর সাইড থেকে তেলটা একটু উপর দিকে তুলে তুলে দেব যাতে উপরের দিকটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায়। এভাবে তুলে দেওয়ার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করব একটা সাইড চেঞ্জ করার জন্য। একটু অপেক্ষা করার পর অন্য সাইডটা একটু ঘুরিয়ে দেব। আর যেহেতু শেপগুলো গোল গোল, এইভাবে সাইড চেঞ্জ করতে অসুবিধা হবে না, খুব সহজেই দুটো সাইড উল্টে পাল্টে ভাজা হয়ে যাবে। আর কালারটা একদম চেঞ্জ হয়ে যাওয়ার পর ডিপ ব্রাউন হলে তারপরে এগুলোকে তেল থেকে ছেঁকে তুলতে হবে। মানে তখন বুঝে নিতে হবে যে স্ন্যাক্সগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। তো এরকম একটু ব্রাউন করে আমি তেল থেকে ছেঁকে তুলছি। আওয়াজ শুনে বোঝা যাচ্ছে কতটা মরমরে হয়েছে। প্রত্যেকটা স্ন্যাক্স কিন্তু এইভাবে ভেজে তুলে নিয়েছি। আর আমি একটা ঠুকে দেখাচ্ছি কতটা মরমরে টাইপের হয়েছে। তো এটাকে আমি চাটনির সঙ্গে সার্ভ করতে দিয়ে দিলাম। গাজর দিয়ে তৈরি খুবই টেস্টি একটা স্ন্যাক্স রেসিপি, অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে আশা করছি খুবই ভালো লাগবে। আর চাইলে গ্রিন চাটনির পরিবর্তে আপনারা টমেটো সসের সঙ্গেও এটা পরিবেশন করতে পারেন। আর যারা নিরামিষভাবে এই রেসিপিটা বানিয়ে খেতে চান তারা পেঁয়াজ রসুন ছাড়া শুধুমাত্র একটু আদা কুচি এই গাজরের মধ্যে দিয়ে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এরপর দ্বিতীয় রেসিপিটা তৈরি করব। আর এই রেসিপিটা প্রথমবার বানিয়েছি, এতটাই টেস্ট হয়েছিল যে একবার বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তো এই রেসিপির জন্য কড়াতে দিয়ে দেবো 1 চামচ তেল। আর এই তেলে দিয়ে দেবো 1/2 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু কাঁচি দিয়ে ছোটো ছোটো করে কেটে দিচ্ছি যাতে শেপ দেওয়ার সময় সুবিধা হয়। এরপর গ্যাসটা মিডিয়ামে রেখে একটু নেড়েচেড়ে ভেজে নেব। হালকা একটু ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদাকে গ্রেট করে বা থেতো করে 1 চামচের মতো দিয়েছি। এটা একটু নেড়েচেড়ে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লম্বা করে কেটে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে নিতে হবে। নেড়ে ছেড়ে যখন পেঁয়াজটা একটু নরম মতো হয়ে যাবে তখন বিট গাজরটা দিয়ে দেবো। আর পেঁয়াজ খুব বেশি লাল করার দরকার নেই, এরকম একটু নরম মতো হয়ে এলেই এতে বিট গাজর দিয়ে এটা মিশিয়ে নিতে হবে। আর মটরশুঁটিটাও দিয়ে দেবো এর মধ্যে, যেহেতু মটরশুঁটি সেদ্ধ হতে একটু সময় লাগে। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট একটু তেলের মধ্যে সবজিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব, তাতে সবজির কাঁচা গন্ধটাও অনেকটা দূর হবে আর একটু ভাজা ভাজা মতো হবে। আর গ্যাসেরটা কিন্তু এখন লো করে দিয়েছি। এরপর এতে দিয়ে দেবো 1/4 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচের মতো, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। সব কিছু আবারও মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর গ্যাসেরটা লো করে দিয়ে এটাকে সেদ্ধ করতে দেবো প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। আর 3 থেকে 4 মিনিটে যদি সেদ্ধ না হয় একবার চেক করে নেবেন, তাহলে আরও 1-2 মিনিট সেদ্ধ করতে দিয়ে দেবেন। আর অন্যদিকে প্যানে নিয়ে নিলাম 1 চামচ গোটা ধনে, 1/2 চামচ দিয়ে দেবো গোটা মৌরি, 1/2 চামচ দিয়ে দেবো গোটা জিরে, আর 1/4 চামচের মতো দিয়ে দেবো গোলমরিচ,
আর দুটো এলাচ, দুটো দারচিনি দিয়ে দিলাম। গ্যাসটা মিডিয়ামে রেখে মশলাগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে, পুড়িয়ে ফেললে হবে না। হালকা একটু ভাজা ভাজা গন্ধ বের হলে এই মশলাগুলোকে গুঁড়িয়ে নেব। আর গুঁড়োটা কিন্তু খুব মিহি করে হবে না, যেন একটু দানা দানা থাকে, এইভাবে গুঁড়িয়ে নিতে হবে। তারপর এইদিকে সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে, তার মধ্যে দিয়ে দেবো দুটো ম্যাশ করা সেদ্ধ আলু। আলুটা আগে থাকতে সেদ্ধ করা ছিল, ওটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ভাজা বাদাম। মশলাটা দিয়ে দিলাম। বাদাম যদি ভাজা না থাকে একটু ভেজে দিয়ে দেবেন। ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। আমচুর পাউডার দিয়ে দেবো হাফ চামচের মতো। চিনি দিলাম 1 চামচের মতো। চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু ঝরঝরের মতো হয়ে গেলে গ্যাসটা অফ করে দিয়ে এটা নামিয়ে নেব। এটা নামিয়ে কিছুটা আমি প্লেটে নিয়ে নেব, আর কিছুটা পুর আমি ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রাখবো পরে তৈরি করার জন্য। আমি পুরটা রেডি করে রাখলে এই স্ন্যাক্সগুলো তৈরি করতে খুব সুবিধা হয়। তো অর্ধেকটা রেখে দিয়েছি, আর অর্ধেকটার মধ্যে আমি সেদ্ধ আলু গ্রেট করে দিয়েছি। তো একটা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে গ্রেট করে দিয়েছি। আলুটা দেওয়ার পর এতে দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো 2 চামচের মতো বেসন। আর চাইলে কিন্তু আলুটা প্রথম দিকেই গ্রেট করে কড়ার মধ্যেই দিয়ে দিতে পারেন, আমি পরে গ্রেট করে দিয়েছি। সামান্য একটু বিট নুন দিয়ে দিলাম। বিট নুনের পরিমাণটা একদম অল্প করে দিতে হবে, যেহেতু আগে নুন দেওয়া আছে। সব কিছু আলতো হাতে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নেওয়ার পর হাতটা একটু ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এগুলোকে একটু চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, তবে একটু চ্যাপটা করে তৈরি করলে খেতে ভালো হয়। হাতটা ধুয়ে নিয়েছি, এবার অল্প করে মিশ্রণ হাতের মধ্যে নেব। প্রথমে একটু গোল করে নেব, তারপর আঙুলের সাহায্যে একটু চ্যাপটা চ্যাপটা করে নেব, যেরকম পেঁয়াজি কিংবা টিকিয়ার আমরা শেপ দিই সেই রকম। তো সবগুলো যখন তৈরি হয়ে যাবে তারপর এইগুলোকে কোট করার জন্য রেডি করব। তো এখানে আমি কর্নফ্লাওয়ার কিংবা ময়দা ব্যবহার করব না। এখানে একটা ডিমের অর্ধেকটা অংশ দিলেই কিন্তু সবগুলো চপ বা সবগুলো স্ন্যাক্স খুব ভালোভাবে কোট করা হয়ে যাবে। তো আমার প্রায় সবগুলোই রেডি হয়ে গেছে। এরপর কোট করার জন্য একটা পাত্র নেব। একটা ছোট্ট বাটিতে একটা ডিম ভেঙে নেব। একটা ডিমের অর্ধেকটাতেই সবগুলো স্ন্যাক্স ভাজা হয়ে যাবে। ডিমটা ভেঙে নেওয়ার পর এতে অল্প একটু নুন দিয়ে দেব। নুনটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডিমটাকে ফেটিয়ে নেওয়ার পর যখন ডিমটা পুরোপুরি মিশে যাবে তখন এর মধ্যে ওই স্ন্যাক্সগুলোকে একটা করে ডোবাবো, তারপর একটা করে ভাজতে শুরু করব। তো আমি গ্যাসের উপর আগে থাকতে তেল গরম করতে দিয়েছি। তেলটা মাঝারি গরম হলে এই স্ন্যাক্সগুলো তেলের মধ্যে ছাড়তে হবে। খুব বেশি গরম তেলে দিলে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে একটা সাইড খুব বেশি লাল হয়ে যাবে। তো একটা একটা করে দিয়ে দেবো, আর হাতের মধ্যে যে ডিমের মিশ্রণটা আছে ওটা গোল করে মাঝখানে দিয়ে দিতে হবে। যেহেতু এটা ডিম দিয়ে কোট করেছি তার জন্য একটু ফেনা ফেনা হবে, কোনো অসুবিধা নেই। এটা ভাজা হয়ে গেলে কিন্তু আবারও সব ঠিকঠাক হয়ে যাবে, মানে ফেনাগুলো বেশিক্ষণ থাকবে না। চাইলে এটা কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণের মধ্যে ডুবিয়েও ভাজতে পারেন, তবে এইভাবে ডিম দিয়ে কোট করে ভাজলে কিন্তু খেতে মানে অসম্ভব টেস্ট হয়। একবার না বানালে বুঝতে পারবেন না। তো সবগুলো স্ন্যাক্স দেওয়ার পর গ্যাস হিটটা এখন মিডিয়ামে আছে। একটা সাইড হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে প্রায় একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর খুব বেশি সময় লাগে না, যেহেতু সব কিছুই রান্না করা বা সেদ্ধ করা আছে, তার জন্য খুব তাড়াতাড়ি এই স্ন্যাক্সগুলো তৈরি হয়ে যায়। তো 1 থেকে 1.5 মিনিট পর অন্য সাইডটা চেঞ্জ করে দিচ্ছি। দুটো সাইড উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর তেলের পরিমাণটা খুব বেশি না দিলেও হবে, যদি মনে হয় এর থেকেও কম তেলে এই স্ন্যাক্সগুলো ভেজে নিতে পারেন। তো একটা সাইড ভাজার পর উল্টে দিয়ে অন্য সাইডটাও এরকম 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। দু সাইড একটু লাল করে ভেজে তুলতে হবে। আর এই রেসিপিগুলো যেহেতু ডিম দিয়ে কোট করে ভাজা হচ্ছে, মনে হতে পারে বা ভয় লাগতে পারে যে হয়তো ভেঙে যাবে তেলে দেওয়ার পর, কিন্তু কোনো রকম ভেঙে যাবে না বা ছেড়েও যাবে না, খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো উল্টে পাল্টে দু সাইড লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর একটা প্লেটে তুলে নেব। তো চাইলে এইগুলো হালকা গরম থাকা অবস্থাতেও পরিবেশন করতে পারেন, আবার চাইলে ঠান্ডা অবস্থাতেও খেতে পারেন। ঠান্ডা অবস্থাতেও কিন্তু খেতে খুব ভালো লাগে, কোনো রকম যে ঠান্ডা হয়ে গেছে বলে খেতে খারাপ লাগবে এরকম না। তো আমি এটা টমেটো সসের সঙ্গে পরিবেশন করতে দিয়েছি। আপনারা চাইলে গ্রিন চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন, আবার চাইলে রায়ের সঙ্গেও এটাকে দিতে পারেন। যে কোনো কিছুর সঙ্গে খেতে বেশ ভালো লাগে, আর দেখতেও খুব ভালো লাগছে। দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি ভালো হয়। তো আমার দ্বিতীয় রেসিপিটা শেষ হলো। তৃতীয় রেসিপিটার জন্য আমি প্রিপারেশান নিচ্ছি। তো তৃতীয় রেসিপিটা আমি করব ভেজিটেবিল চপ, যেটা খেতে খুবই টেস্ট হয়। তো এই চপগুলো খুব সহজে আপনিও বানিয়ে নিতে পারেন ঘরে কয়েকটা সবজি থাকলেই। আর এই চপের ভিতরে যে সবজিগুলো দেওয়া থাকে একটু গোটা গোটা থাকলে ঠিক এইরকম খেতে ভালো লাগে। তো ভিতরে সবজিগুলো যদি একদম নরম হয়ে যায় তাহলে কিন্তু চপটা অতটা ভালো লাগে না। তো আজকে সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করছি আজকের রেসিপি সবাইকে খুব ভালো লাগবে। তো এই রেসিপির জন্য আমি একটা বিট নিয়েছি, বিটের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, আর দুটো গাজর নিয়েছি। গাজরের খোসাটা ছাড়িয়ে একটু
ছোট ছোট চৌকো করে কেটে নেব। চাইলে একটু লম্বা করে কেটে নিতে পারেন, তবে হ্যান্ড গ্রেটারের সাহায্যে গ্রেট করলে কিন্তু হবে না। গ্রেট করলে কি হবে, বিট আর গাজর থেকে যে জলটা বের হবে তাতে কিন্তু সবজিগুলো অনেক বেশি নরম হয়ে যাবে। আর খুব বেশি নরম হয়ে গেলে ভিতরের পুরটা একদম নরম লাগলে খেতে অতটা টেস্ট লাগে না। একটু দাঁতে বা লাগলে বা মুখের মধ্যে একটু কচকচ টাইপের করলে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। তো বিট গাজরের খোসা ছাড়িয়ে নেওয়ার পর প্রথমে ধুয়ে নেব, তারপর এইগুলোকে চৌকো করে কেটে নেব। প্রথমে লম্বা করে কেটে নিচ্ছি, তারপর একদম ছোট ছোট কিউবের মতো করে কেটে নিয়েছি। অল্প একটু ধনেপাতা কুচি নিয়েছি, আর প্রায় 3 চামচের মতো নিয়েছি মটরশুঁটি আর একটা কাঁচা লঙ্কা। এরপর কড়াতে দিয়ে দেবো একটা বড় চামচের 1 চামচ তেল, আর এই তেলে দিয়ে দেবো 1/2 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে দিচ্ছি, যাতে শেপ দেওয়ার সময় সুবিধা হয়। এরপর গ্যাসেরটা মিডিয়ামে রেখে একটু নেড়েচেড়ে ভেজে নেব। হালকা একটু ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদাকে গ্রেট করে বা থেতো করে 1 চামচের মতো দিয়েছি। এটা একটু নেড়েচেড়ে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লম্বা করে কেটে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে নিতে হবে। নেড়ে ছেড়ে যখন পেঁয়াজটা একটু নরম মতো হয়ে যাবে তখন বিট গাজরটা দিয়ে দেবো। আর পেঁয়াজ খুব বেশি লাল করার দরকার নেই, এরকম একটু নরম মতো হয়ে এলেই এতে বিট গাজর দিয়ে এটা মিশিয়ে নিতে হবে। আর মটরশুঁটিটাও দিয়ে দেবো এর মধ্যে, যেহেতু মটরশুঁটি সেদ্ধ হতে একটু সময় লাগে। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট একটু তেলের মধ্যে সবজিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব, তাতে সবজির কাঁচা গন্ধটাও অনেকটা দূর হবে আর একটু ভাজা ভাজা মতো হবে। আর গ্যাসেরটা কিন্তু এখন লো করে দিয়েছি। এরপর এতে দিয়ে দেবো 1/4 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচের মতো, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। সব কিছু আবারও মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর গ্যাসেরটা লো করে দিয়ে এটাকে সেদ্ধ করতে দেবো প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। আর 3 থেকে 4 মিনিটে যদি সেদ্ধ না হয় একবার চেক করে নেবেন, তাহলে আরও 1-2 মিনিট সেদ্ধ করতে দিয়ে দেবেন। আর অন্যদিকে প্যানে নিয়ে নিলাম 1 চামচ গোটা ধনে, 1/2 চামচ দিয়ে দেবো গোটা মৌরি, 1/2 চামচ দিয়ে দেবো গোটা জিরে, আর 1/4 চামচের মতো দিয়ে দেবো গোলমরিচ, আর 2টো এলাচ 2টো দারচিনি দিয়ে দিলাম। গ্যাসেরটা মিডিয়ামে রেখে মশলাগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে, পুড়িয়ে ফেললে হবে না। হালকা একটু ভাজা ভাজা গন্ধ বের হলে এই মশলাগুলোকে গুঁড়িয়ে নেব। আর গুঁড়োটা কিন্তু খুব মিহি করে হবে না, যেন একটু দানা দানা থাকে, এইভাবে গুঁড়িয়ে নিতে হবে। তারপর এইদিকে সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে, তার মধ্যে দিয়ে দেবো 2টো ম্যাশ করা সেদ্ধ আলু। আলুটা আগে থাকতে সেদ্ধ করা ছিল, ওটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ভাজা বাদাম। মশলাটা দিয়ে দিলাম। বাদাম যদি ভাজা না থাকে একটু ভেজে দিয়ে দেবেন। ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। আমচুর পাউডার দিয়ে দেবো 1/2 চামচের মতো। চিনি দিলাম 1 চামচের মতো। চিনিটা একটু কমিয়েও দিতে পারেন, যেহেতু বিট এমনি মিষ্টি হয় আর ভেজিটেবিল চপ তো মিষ্টি মিষ্টিই হয়, তার জন্য চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু ঝরঝরের মতো হয়ে গেলে গ্যাসেরটা অফ করে দিয়ে এটা নামিয়ে নেব। এটা ততক্ষণ একটু ঠান্ডা হতে থাক। সেই সময়ের মধ্যে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। একটা পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ ময়দা, সামান্য একটু নুন দেবো, কর্নফ্লাওয়ার দেবো 1/4 কাপ, চা চামচের মাপ নিলে 2 চামচের মতো হবে। সব কিছু শুকনো অবস্থায় মিশিয়ে নেব। তারপর 1/2 কাপের মতো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। প্রথমে মিশিয়ে নিলে তারপর জল দিয়ে গুলতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। সব কিছু মিশিয়ে নেওয়ার পর 1/2 কাপ জল অল্প একটু প্রথমে দেব, তারপর আবারও বাকিটা ব্যবহার করব। আর ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনো রকম লামসে না থাকে। যে অল্পটুকু জল ছিল ওটাও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা ঠিক এই রকম হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। তো ব্যাটার মধ্যে কোনো রকম কিন্তু লামস থাকলে হবে না, খুব ভালোভাবে এরকম নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর আমি ব্রেড গাম নিয়েছি, তো এখানে টোস্ট বিস্কুটকে একটু গুঁড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে ব্রেড গাম ব্যবহার করতে পারেন, আবার বাড়িতে ব্রেড গাম না থাকলে টোস্ট বিস্কুটকে ভেঙে এইরকম ব্রেড গাম তৈরি করে নিতে পারেন। তো মিক্সিতে দিয়ে গুঁড়ো করবেন না, তাহলে কিন্তু একদম মিহি পাউডার হয়ে যাবে, মুচমুচে ব্যাপারটা আসবে না। আমি কিন্তু হাতে করেই গুঁড়িয়ে নিয়েছি। তারপরে এই যে বিট গাজরের মিশ্রণটা ছিল সেখান থেকে অল্প করে নেব, আর এরকম চেপে চেপে সিলিন্ডারের মতো শেপ দেব। এরকম ছোট ছোট সিলিন্ডারের মতো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে একটু বেশি লম্বা আর একটু মোটা মোটা করে করে নিতে পারেন। তো সবগুলো তৈরি করে নেওয়ার পর ওই মিশ্রণের মধ্যে ডোবাবো। আগে এইগুলো সব রেডি করে নেব, তারপর ব্যাটারের মধ্যে ডোবাবো। তো সবগুলো প্রায় আমার তৈরি হয়ে গেছে। আর চাইলে কিন্তু একটু বড় আর একটু মোটা করেও করতে পারেন, আবার চাইলে গোল গোল করেও করতে পারেন। আর ব্যাটার ডোবানোর কাজটা কিন্তু 2টো চামচের সাহায্যেই করতে হবে। প্রথমে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে, তারপর চামচের সাহায্যে সব দিকটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে।
খুব ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর আরেকটা কাঁটা চামচের সাহায্যে এই ব্যাটার থেকে তুলতে হবে, যাতে এক্সট্রা ব্যাটারটা ঝরে যায়। তুলে নেওয়ার পর ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দেব। ব্রেড ক্রামে দেওয়ার পর খুব ভালোভাবে কোট করে নিতে হবে। প্রথমে শুকনো ব্রেড ক্রাম উপর থেকে ছড়িয়ে দেব, যাতে হাতে ব্যাটারটা না লেগে যায়। শুকনোটা ছড়িয়ে দেওয়ার পর একটু চেপে চেপে কোট করে নেব। দুই হাতের সাহায্যে একটু চেপে চেপে এই ব্রেড ক্রামটা লাগিয়ে নিতে হবে, তাতে শেপটাও খুব ভালো আসবে আর উপরের যে লেয়ারটা তৈরি হবে একদম মুচমুচে টাইপের হবে। তো দুই হাতের সাহায্যে এরকম একটু চেপে চেপে যে ব্রেড ক্রামটা ছিল ওটাকে একটু ভালোভাবে সেট করে নিচ্ছি। প্রথমটা হয়ে গেছে, প্রত্যেকটাই কিন্তু ঠিক একই রকমভাবে করে নেব। আর ব্রেড ক্রামের সেটটা কিন্তু খুব ভালোভাবেই করতে হবে, তা না হলে যখন তেলে ছাড়া হবে ব্রেড ক্রামগুলো একদম তেলের মধ্যে মিশতে শুরু করবে, তো তাতে তেলটাও কালো হয়ে যাবে আর উপরের যে মুচমুচে লেয়ারটা আছে সেটাও তৈরি হবে না। আর চাইলে কিন্তু এইগুলোকে এইভাবে কোট করে নেওয়ার পর ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। ইফতারে কিছুক্ষণ আগে বা খাওয়ার কিছুক্ষণ আগে এইগুলোকে ফ্রিজ থেকে বের করে তারপর ভেজে পরিবেশন করতে পারেন। এতে করে কিন্তু এই চপের কালারটা খুব সুন্দর আছে, কারণ ব্রেড ক্রামগুলো ওই বিটের যে রসটা আছে ওটা খুব ভালোভাবে সোক করে নেয় আর খুব সুন্দর একটা লাল টাইপের কালার আছে। আর এইভাবে রেডি করার পর যদি আপনি এটাকে ভেজে পরিবেশন করেন তাহলে কিন্তু এই যে কালারটা আছে এত সুন্দর ডিপ কালারটা আসবে না। তো সবগুলো একটা একটা করে নেব। করে নেওয়ার পর এগুলোকে ভাজার জন্য গ্যাসের উপর একটা প্যান বসিয়েছি ছোট, তার মধ্যে সাদা তেল দিয়েছি আর এটা সাদা তেলেই ভাজবো। তো তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে, আমি তেলটাকে প্রথমে দিয়ে দিলাম আর ডুবো তেলে ভাজতে হবে। গ্যাসেরটা মিডিয়ামে রেখেছি, লোতে রাখলে হবে না, তাহলে এগুলো ছাড়তে শুরু করবে। গ্যাসেরটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে তুলে নিতে হবে। হাইও রাখা যাবে না, কারণ হাই রাখলে খুব তাড়াতাড়ি ব্রেড ক্রামগুলো পুড়ে যাবে। তো মিডিয়াম হিটে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আর যেহেতু আমি কিছুক্ষণ এগুলোকে সোক করার পর ভাজছি, তার জন্য কিন্তু খুব সুন্দর কালার আসছে। আর সঙ্গে সঙ্গে ভাজলে কিন্তু এই কালারটা আসবে না। তো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন খুব সুন্দর একটা কালার এসছে। আর যেহেতু ব্রেড ক্রামটা আমার টোস্ট বিস্কুট ভেঙে তৈরি করা, তার জন্য একটু এরকম গাগুলো কিছু কিছু জায়গায় সাদা এসছে। এইগুলো যদি কেনা ব্রেড ক্রাম হয় কিংবা বাড়িতে পাউরুটির যে সাইডগুলো আছে কেটে তৈরি করেন, তাহলে কিন্তু পুরো একদম একই রকম কালার আসবে। আর আমি এটা রায়ের সঙ্গে সার্ভ করতে দিয়েছি, যে কোনো চাটনির সঙ্গে এটা খেতে খুব ভালো লাগে। তো তৃতীয় রেসিপিটা আমার এখানেই শেষ হলো। এর পরের রেসিপিটা মুচমুচে একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। সেদ্ধ আলু আর ডিম দিয়ে খুব সহজে এই স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারবেন। ভীষণই কড়মড়া টাইপের হয় আর খেতে তো ভীষণই টেস্ট হয়, ভিতর থেকেও যেমন টেস্টি হয় বাইরে থেকেও কিন্তু খুবই মুচমুচে হয়। তো এই ডিমের চপ রেসিপির জন্য আমি একটা পাত্রে 3টে মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো হালকা গরম থাকা অবস্থায় একটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এইভাবে একটু গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিলে আলুর মধ্যে কোনো রকম দলাভাব থাকবে না। তো খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর এতে বাকি যে মশলাগুলো আছে একটা একটা করে অ্যাড করব। এতে প্রথমেই দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুনটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে দিতে হবে। একটা ছোট্ট চা চামচের হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1/3 চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটা সুন্দর কালারের জন্য। ভাজা ধনে গুঁড়ো দিয়েছি 1/3 চামচের মতো, ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো, আর দিয়ে দিলাম চাট মশলা হাফ চামচ। আর এখানে আমি এলাচ গুঁড়ো দিয়েছি, যদি গরম মশলা থাকে গরম মশলা দিয়ে দেবেন। ভাজা পেঁয়াজ দিয়েছি একটা বড় সাইজের, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি 2 চামচের মতো। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে আলুর সঙ্গে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর একটু চেক করে দেখতে হবে যে নুনটা ঠিকঠাক আছে কিনা। নুনটা যদি মনে হয় একটু কম আছে তাহলে নুন অ্যাড করে দিতে হবে। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার হাতটা ধুয়ে নেব। হাতটা ধুয়ে নেওয়ার পর ব্রেড ক্রামটা আমি রেডি করে নেব। হাতটা ধুয়ে ব্রেড ক্রামটা আমি রেডি করে নিচ্ছি। তো আমি এখানে টোস্ট বিস্কুটকে গুঁড়িয়ে এখানে ব্রেড ক্রাম তৈরি করেছি। আপনারা চাইলে ব্রেড ক্রাম কেনা যেটা হয় সেটা ব্যবহার করতে পারেন। তো এটা সাইডে রেখে দেওয়ার পর আমি 2টো ডিমকে এইভাবে 4 পিস করে নিয়েছি, মানে একটা ডিমকে 4 পিস করেছি। চাইলে আপনারা হাফও করে নিতে পারেন। তারপর একটা পাত্রে 1/4 কাপ ময়দা, অল্প একটু নুন, 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর যেই কাপে আমি ময়দাটা দিয়েছিলাম ওই কাপেরই হাফ কাপের মতো পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটা খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘন হবে না, ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে। তো এইরকম একটা ব্যাটার তৈরি করে নেওয়ার পর এটাকে সাইডে রেখে দেবো। আর যে ভর্তাটা আগে থাকতে রেডি করেছিলাম ওই ভর্তাটা নিয়ে হাতে একটু চ্যাপটা চ্যাপটা মতো করে নিতে হবে। তো এই ভর্তাটা এরকম করে অল্প একটু নেব আর হাতে করে গোল গোল করে একটা চ্যাপটা, যেরকম আমরা পেঁয়াজি তৈরি করি ওই রকম একটু পাতলা লেয়ারের
এইরকম একটা চ্যাপটা পেঁয়াজের মতো করে নিতে হবে। তারপর মাঝখানে ডিমের পিসগুলো দিয়ে একটা করে দেব, আর এইরকম করে দু সাইড থেকে ভাঁজ করে নেব। খুব ভালোভাবে ডিমটাকে একটু চেপে চেপে কভার করে দিতে হবে, যাতে ভিতর থেকে ডিমটা না দেখা যায়। আর একটু চেপে চেপে কাজটা করতে হবে, তা না হলে ভাজতে গেলে অনেক সময় ভিতরের ডিমটা বেরিয়ে আসে। তো একটু লম্বা টাইপের করেছি, চাইলে একটু গোল করেও করতে পারেন। যেহেতু এখানে ডিমটা পুরোটা বা অর্ধেকটা নেই, 4 ভাগের 1 ভাগ আছে, তার জন্য একটু লম্বা লম্বা টাইপের করলাম। আর আপনারা চাইলে অর্ধেক ডিম দিয়েও করতে পারেন, তাহলে কিন্তু এই ভর্তার যে লেয়ারটা আছে ওটা একটু মোটা করে দিতে হবে, তা না হলে ভিতর থেকে ডিমটা ভাজার সময় বেরিয়ে আসবে। তো দ্বিতীয় যেটা ছিল সেটাও ঠিক একই রকমভাবে করে নিলাম, একটু লম্বা টাইপের করে। তো এটাও রেডি হয়ে গেছে। সবগুলো একই রকমভাবে রেডি করে নেওয়ার পর যে ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করেছিলাম ওর মধ্যে একটা একটা করে ডুবিয়ে কোট করে নেব। তো সবগুলো রেডি হয়ে গেছে, এগুলোকে সাইডে রাখলাম। আর ওই মিশ্রণটা নিয়ে ওর মধ্যে একটা করে এরকম আলুর চপ দেব, মানে ডিমের চপ দেওয়ার পর ভালোভাবে মিশ্রণটা লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে একটা কোট করে নেব। তো আমি প্রত্যেকটা ডিমের চপকে ডবল কোট করব, যাতে উপরের লেয়ারটা খেতে বেশি ভালো লাগে। তো সবগুলোকে এরকম শুকনো বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নিচ্ছি। একটু চেপে চেপে করতে হবে, হাতে করে একটু চেপে চেপে নেওয়ার পর আবার ওই ময়দার মিশ্রণের মধ্যে ডুবিয়ে দিলাম। আবার একটা কোট করে নেব, ডবল কোট করলেও হবে, আবার সিঙ্গেল কোট করলেও হবে। তো আবার বিস্কুট গুঁড়োটা একটু চেপে চেপে লাগিয়ে নিচ্ছে। সবগুলো একই রকমভাবে লাগিয়ে নিতে হবে। বিস্কুট গুঁড়োটা একটু হাতে করে ভালোভাবে চেপে চেপে দিতে হবে, যাতে ভাজার সময় তেলের মধ্যে বিস্কুট গুঁড়োগুলো ছেড়ে না যায়। তো প্রথম একটা আমার রেডি হয়ে গেছে, দ্বিতীয় যেটা আছে সেটাও ঠিক একই রকমভাবে রেডি করে নেব। আর ময়দার এই মিশ্রণের মধ্যে কিন্তু প্রত্যেকটা চপকে খুব ভালোভাবে উল্টে পাল্টে এই মিশ্রণটা লাগিয়ে নিতে হবে, তা নাহলে পিঠকামটা কিন্তু ভালোভাবে গায়ে আটকাবে না। চাইলে 2 চামচের সাহায্যে এই কাজটা করতে পারেন। তারপর এই পিঠকামটা হাতে করে চেপে চেপে এই চপের গায়ে লাগিয়ে নিতে হবে, তবেই কিন্তু লেয়ারটা খুব ভালোভাবে তৈরি হবে। আর যেহেতু এখানে ডবল কোট করা হচ্ছে, তার জন্য উপরের যে লেয়ারটা হবে খুবই মুচমুচে টাইপের হবে আর খেতে খুব ভালো লাগবে। তো এটাকেও আমি ডবল কোট করে নিচ্ছি। করে নেওয়ার পর আবারও ওই বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে আবার একটু কোট করে নেব। একটা একটা করে সবগুলো করে নিতে হবে। সবগুলো রেডি হয়ে যাওয়ার পর এগুলোকে ভাজতে নিয়ে যাব। আর ভাজতে গেলে কিন্তু মিডিয়াম হিটেই এই চপগুলোকে ভাজতে হবে। আর লো হিটে ভাজলে কিন্তু চপগুলো খুব সহজেই ভেঙে যাবে, ভিতর থেকে ডিমটা বেরিয়ে আসবে, তেলের মধ্যে সব কিছু মিশে যাবে। আর গ্যাস হিটটা মিডিয়ামে রেখে ভাজলে চপগুলো খুব ভালোভাবে ভাজা হবে, লাল লাল করে। আর গ্যাস হিট কিন্তু হাই রাখলেও হবে না, হাই হিটে রাখলে উপরে যে বেডকামগুলো আছে সেইগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে পুড়ে গিয়ে চপগুলো কালো হয়ে যাবে। তার জন্য গ্যাস হিটটা মিডিয়ামে রেখে মিডিয়াম আঁচে এই চপগুলোকে ভেজে নিতে হবে। তো সবগুলো আমার প্রায় রেডি হয়ে গেছে। আর আমি একটা কড়া বসিয়েছি গ্যাসের উপরে, কড়াটা গরম হয়ে গেছে। তারপর এতে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, ডুবে তেলেই ভাজতে হবে। তেলটা মিডিয়াম গরম হয়েছিল আর মিডিয়াম আঁচে রেখেছি। তারপর একটা একটা করে চপ দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর একটু উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব। তো খুব বেশি সময় না, 1 থেকে 1.5 মিনিট সময় নিলেই কিন্তু সবগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে। আর যেহেতু ডবল কোট দেওয়া ছিল আর হাতে করে একটু চেপে চেপে চপগুলো তৈরি করা হয়েছিল, তার জন্য কিন্তু তেলের মধ্যে কোনো রকম বেডকাম কিংবা কোনো কিছু মিশে যায়নি। তো একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর চপগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর দ্বিতীয় ব্যাচটাও একই রকমভাবে দিয়ে দেবো। আর সেগুলোকেও ঠিক গ্যাস হিটটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। তো এইভাবে লাল করে ভেজে তুলে নিলাম। তুলে নেওয়ার পর পরেরগুলো ঠিক একই রকমভাবে একটা একটা করে দিয়ে দেবো। পরের ব্যাচেরগুলোকেও ঠিক একই রকমভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। আর এখানে কিন্তু চাইলে আপনি খুব বেশি ডিপ ব্রাউন না করে একটু হালকা লাইট লাল করেও তুলে নিতে পারেন। তো উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এগুলোকেও তুলে একটা প্লেটে সার্ভ করতে দেবো। আর যেহেতু এটা ইফতার রেসিপি, চাইলে আপনার পছন্দ মতো যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন। আবার চাইলে কিন্তু এটা টমেটো সসের সঙ্গে পরিবেশন করতে পারেন। তো আমার সবগুলো রেডি হয়ে গেছে, আমি এগুলো সসের সঙ্গে সার্ভ করতে দিয়েছি। আর চাইলে কিন্তু এই চপগুলো আপনি অর্ধেক ডিম দিয়েও বানাতে পারেন, আবার চাইলে কিন্তু গোটা গোটা ডিম দিয়েও এই ডিমের চপগুলো তৈরি করে নিতে পারেন। খুব সহজে ইফতারে এইগুলো তৈরি করে পরিবেশন করতে পারেন। সস ছাড়া কিন্তু যে কোনো কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, যদি মনে হয় রেসিপিটা ভালো লেগেছে তাহলে পেজটা ফলো দিতে পারেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে নতুন বন্ধু হয়ে দেখছেন, তারা চাইলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে পারেন। তো ডিমের চপ রেসিপিটা এখানেই শেষ করছি। এর পরের রেসিপিতে চলে যাব। পরের রেসিপিটা করব বাঁধাকপির মুচমুচে পাকোড়া, যেটা খেতে খুবই টেস্ট হয়। আর অনেক সময় দেখা যায় বাঁধাকপির পাকোড়া মুচমুচে বা মরমরে ব্যাপারটা আসে না, তৈরি করার পরই নরম হয়ে যায়, অথবা বাইরেটা কোনো রকম ভাজা হলেও ভিতরে কাঁচা থেকে যায়, খেতে খুব একটা ভালো লাগে না ভিতরে কাই থাকার কারণে। তো 2-1টা টিপস ফলো করলেই কিন্তু এরকম মরমরে পাকোড়া খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। আর ভিতরের যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে।
তো এই রেসিপির জন্য আমি একটা বড় সাইজের বাঁধাকপি একদম মিহি করে কেটে নিয়েছি, একদম ঝিরিঝিরি করে কেটেছি। এরপর এতে হাফ চামচের মতো নুন দেব। নুনটা দেওয়ার ফলে বাঁধাকপির মধ্যে থাকা যে এক্সট্রা জলটা আছে সেটা বেরিয়ে আসবে। আর হাতে করে একটু প্রেসার দিয়ে মেখে নিতে হবে। আর বাঁধাকপি ধুয়ে একটু জল ঝরিয়ে নেওয়ার পরই এইরকম প্রসেসটা করতে হবে, তাহলে কিন্তু এই জলটা বেরিয়ে আসার ফলে বাঁধাকপিটা ভাজার সময় খুবই মরমরা টাইপের হবে। আর জল সহ যদি আমরা এটাকে পাকোড়া বানিয়ে নিই তাহলে কিন্তু তেলে দেওয়ার পর বাঁধাকপির পাতাগুলো সেদ্ধ হয়ে যাবে জল থাকার জন্য, মজমচে বা মুচমুচে টাইপের ব্যাপারটা আসবে না। তো ক্রিসপি পাকোড়া তৈরি করতে গেলে কিন্তু এরকম জলটা বের করে দিয়ে তারপরেই বাকি উপকরণগুলো দিয়ে মেখে নিতে হবে। তো আমি হাতে করে প্রেসার দিয়ে দিয়ে এক্সট্রা জলটা বের করে দিচ্ছি। তারপরে প্রত্যেকটা উপকরণ একটা একটা করে ওই পাতার মধ্যে অ্যাড করব। তো সবগুলো পাতাই আমার জল থেকে চেপে চেপে তোলা হয়ে গেছে। এরপর এতে প্রথমেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা কিন্তু খুব মিহি করে কাটিনি, একটু মোটা রাখতে হবে, কারণ পেঁয়াজটা যদি খুব বেশি মিহি করে কাটি তাহলে তেলে দেওয়ার পর পেঁয়াজটা অনেক বেশি কালো হয়ে যাবে, কারণ পাতাটা একটু সেদ্ধ হতে সময় লাগে। তো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজই কেটে দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, ধনেপাতা দিয়েছি হাফ আঁটির মতো, আর বেসন দিয়ে দিলাম হাফ কাপের মতো। তো বেসন দেওয়ার পর এতে দিয়ে দিলাম একটা ডিমটা দিলে কিন্তু খুব খেতে ভালো হয়। এরপর দেবো হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো, আর 1/3 চামচ দিয়েছি এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো না থাকলে এলাচের দানাগুলোকে গুঁড়িয়ে দিতে পারেন। আর অল্প একটু নুন দিলাম, নুনটা কিন্তু একদম অল্প করে দিতে হবে যেহেতু আগে নুন দেওয়া আছে। আর কাসুরি মেথি দিয়েছি 1 চামচের মতো, হাতে করে একটু গুঁড়িয়ে দিচ্ছি। তো কাসুরি মেথি না থাকলে কারি পাতা থাকলে দিতে পারেন, কারি পাতা দিলেও খেতে ভালো হয়। এরপর সব কিছু মিশিয়ে নিতে হবে। আর নুনটা কিন্তু একদম অল্প করে দিতে হবে যেহেতু আগে নুন দিয়ে মেখে জলটা বের করা হয়েছে, তার জন্য নুনটা এখন যদি বেশি দেওয়া হয় তাহলে নুনের পরিমাণটা অনেক বেশি হয়ে গেলে খেতে একদম ভালো লাগবে না। তো সব কিছু মেখে নিচ্ছে। আর মাখাটা কিন্তু একদম শুকনো শুকনো টাইপের হচ্ছে, মানে খুব বেশি পাতলা টাইপের মাখা হলে তাহলে কিন্তু ক্রিসপি ব্যাপারটা আসবে না। তো এরকম একটু পাতলা পাতলা শেপ তৈরি করে নিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। একসঙ্গে সবগুলো তৈরি করে নেওয়ার পর যদি ভাজা হয় তাহলে কিন্তু ভাজতে গেলে আগে পিছু হবে না, সবগুলো পাকোড়াই কিন্তু একসঙ্গে ভাজা বা তোলা হয়ে যাবে। আর একটা করে দিয়ে একটা করে শেপ বানাতে গেলে কি হবে, আগেরটা অনেক বেশি লাল হয়ে যাবে, পরেরটা দিতে গেলে সেটা একটু কাঁচা থেকে যাবে। তাতে কি হবে, টাইমটা যেহেতু এদিক ওদিক হয়ে যাবে তার জন্য সময়টাও বেশি লাগবে। তো সবগুলো পাকোড়া কিন্তু একটু চ্যাপ্টা টাইপের করছি, একদম গোল গোল টাইপের করলে কি হবে ভিতরে কাই রয়ে যাবে আর খুব ভালোভাবে ফ্রাই হবে না। পাতলা টাইপের করলে কি হবে, তেলের মধ্যে ডুবে থাকবে, উপর নিচে দুই দিকটাই খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। তো সবগুলো আমি রেডি করে নেওয়ার পর এটাকে ভাজতে নিয়ে যাব। আর শেপগুলো একদম গোল করে দেওয়ার দরকার নেই, একটু পেঁয়াজগুলো এবড়ো খেবড়ো হয়ে বেরিয়ে থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, ফ্রাইটা খুব ভালো হয়। তো সবগুলো আমার তৈরি করা প্রায় হয়ে এসছে। এরপর আমি কি করব, গ্যাসের উপর একটা কড়া বসিয়ে এইগুলোকে ভাজার জন্য রেডি করব। আর এই পাকোড়াগুলো কিন্তু আমি সাদা তেলে ভাজবো, সরষের তেলে ভাজলে খুব তাড়াতাড়ি লালচে হয়ে যায়, আর সাদা তেলে ভাজলে একটু সময় লাগে কালার আসতে বা খুব ভালোভাবে ফ্রাই হতে। তো আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে পাকোড়া দিলাম। আর তেলটা কিন্তু মাঝারি গরম করেছি, খুব বেশি হাই হিটে দিয়ে তেলটা গরম করলে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা সাইড লালচে হয়ে যাবে। আর গ্যাসেরটা লোতে রেখে কিন্তু পাকোড়াগুলো ভাজতে হবে। একটা সাইড হালকা লাল হয়ে যাওয়ার পর উল্টে দিয়েছি, উল্টে পাল্টে দুটো সাইড লাল লাল করে ভেজে নিতে হবে। আর একদম লো হিটেই ভাজতে হবে, মিডিয়াম হিটে ভাজলে উপরটা লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা রয়ে যাবে। তো দুটো সাইড উল্টে পাল্টে লাল লাল করে তারপরে এগুলো তুলে নেব। আর একটু সময় নিয়েই ভাজতে হবে, যখন এইরকম একটা লালচে কালার আসবে তারপরেই কিন্তু এগুলোকে তুলে নিচ্ছি। তো প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর একদম লাল করেই ভেজেছি, এইভাবে ভাজলে কিন্তু খেতে খুব ভালো হয়। আর গ্যাসেরটা লোতে রেখেই এইভাবে ভাজলে কালারটা এইরকম আসে, না হলে নয় কালচে আসবে, আর না হলে কিন্তু একদম কাঁচা কাঁচা টাইপের মানে হলুদ টাইপের পকোড়াগুলো দেখতে লাগবে। তো সবগুলো পাকোড়া আমি তুলে নিয়েছি। এরপর দ্বিতীয় ব্যাচেরগুলো আবারও দিয়ে দেবো, দিয়ে গ্যাসেরটা লোতে রেখে উল্টে পাল্টে এইগুলোকে লাল করে ভেজে নেব। আমার 3টে ব্যাচে সবগুলো পাকোড়া ভাজা হয়ে যাবে। তো দ্বিতীয় ব্যাচের পাকোড়াগুলো ঠিক এইরকমভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে। আর শেষে দুটো ছিল সেই দুটোকেও আমি ঠিক একই রকমভাবে ভেজে নেব। একটু সময় নিয়ে ধৈর্য ধরে পাকোড়াগুলোকে ভাজতে হবে। গ্যাসেরটা হাই করে দিয়ে ভাজলে কিন্তু বাঁধাকপির পাতাগুলো কুক হবে না। এই পাতাগুলো কুক হতে একটু সময় লাগে, তার জন্য গ্যাসেরটা লো করে দিয়ে একটু অপেক্ষা করতে হবে। আর এই রকম ব্রাউন করেই ভেজে তুলতে হবে। তো দেখে বোঝা যাচ্ছে যে পাকোড়াগুলো কতটা মরমর টাইপের হয়েছে। আর এইরকম লালচে করে ভাজলেই কিন্তু খেতে খুব ভালো হয়। তো আমি এটা টমেটো
সসের সঙ্গে সার্ভ করতে দেবো। চাইলে গ্রিন চাটনির সঙ্গেও সার্ভ করতে দিতে পারেন। আবার চায়ের সঙ্গেও এই পাকোড়াগুলো খেতে ভালো লাগে। তো চায়ের সঙ্গে হোক বা মুড়ির সঙ্গে যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন, খেতে খুবই টেস্ট হয়। আর ভিতরে কোনো রকম কায়ও থাকে না, যেহেতু পাতলা করে বানানো হয়েছে আর ডুবো তেলে দেওয়ার ফলে দুটো দিকই খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। তো আমি এখানে টমেটো সসের সঙ্গে সার্ভ করতে দিয়ে দিলাম। আর একটা ভেঙে দেখাচ্ছি যে পাকোড়াগুলো কীরকম হয়েছে। তো আজকের রেসিপি এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে। আর যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার রেসিপির সঙ্গেই ছিলেন সেসব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন।